আপকি আদালতে সবচেয়ে ধনী উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে উনি শুধু নিজের সম্বন্ধেই ভাবেন। গৌতম ভাই, লোকেরা বলে যে আপনি এত রোজগার করেছেন, আপনার বিশাল সম্পত্তি, কখনো তো একটু গরিব মানুষদের ব্যাপারেও ভাবুন। দেখুন রজত ভাই, আমি যখনই, কারণ দেখুন আমি তো নিজে একজন মাটির মানুষ, তাই আমি আমার সব কিছুই প্রসেসের মধ্যে সাধারণ মানুষ সর্বদাই নজরে থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এখন, যে ধরুন আমার 60তম জন্মদিন, যেটা সত্যি এই 6 মাস আগে জুন মাসে হয়েছে। তো তার 10 দিন আগেকার কথা, আমরা সবাই পরিবারের লোকেরা বসেছিলাম। তার পরিবারের লোকেরা কথা বলছিল যে আমায় কি গিফট দেবে 60th বার্থডেতে। তো আমি বললাম যে যদি আমায় গিফটই দিতে হয় তো আমাদের পরিবারের যে সম্পত্তি আছে তার মধ্যে থেকে 60,000 crore আপনারা ফাউন্ডেশনকে দিয়ে দেন। আর সত্যি এটা আমার জন্য খুবই আনন্দের কথা যে একলা শুধু আমি, মানে এটা শুধু আমার নয়, গোটা পরিবারেরই কথা, যে ওরা সবাই মিলে খুব খুশি হয়েই বলল যে এটা তো খুবই ভালো চিন্তা, আর ওরা সবাই এটা দিয়েও ছিল। এখন 60,000 কোটি টাকা একটু বেশি দিয়ে দেননি? আপনার নিজে থেকে যতটা ইচ্ছে হবে, যা মনোবল আপনার, আপনি ততটাই দিন। তাই আমরা যখন এই 60,000 কোটি টাকা, মানে ওই সময়তেই ভাবি যে 60,000 কোটি টাকা চলো ফাউন্ডেশনে দিয়ে দিয়েছি, কিন্তু এই টাকাটা নিয়ে এবার করবো কি, কিভাবে ব্যবহার করব। তখন আমরা 3টে সেক্টর বেছে নিলাম: হেলথ, এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট। আর এই 3টে সেগমেন্টের ওপরেই বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে আপনারা দেখতে পাবেন যে 2-3 মাসের মধ্যেই একটা বিশাল বড় ঘোষণা হবে যে কিভাবে এটার ব্যবহার করা যাবে, যার ফলে অতি দারিদ্র্যে থাকা গরিব লোকও আমাদের এই পরিকল্পনা থেকে কিভাবে লাভবান হয়ে উঠবে। আর এটা আমি খুবই দৃঢ়ভাবে চাই যাতে এই পয়সাটা সঠিক খাতে ব্যবহৃত হয়। এটা ঠিক যে ফাউন্ডেশনের কাজ হয়, চ্যারিটির কাজ হয়, মানুষকে সাহায্যের ব্যাপারে কাজ হয়, সেটা আপনি কম, আপনার স্ত্রী প্রীতি বেশি করেন। প্রীতি দেবী হচ্ছেন আমার আধার স্তম্ভ, আর উনি পুরোপুরি পরিবার, 2 বাচ্চা, আমার নাতনিদের সবাইকে সামলাচ্ছেন আর ফাউন্ডেশনের কাজও সামলাচ্ছেন। আর উনি একজন ডক্টর, কিন্তু ডক্টর হওয়া সত্ত্বেও উনি নিজের পেশা ছেড়ে পুরোপুরি আমায় সাপোর্ট করেছেন। উনি গোটা পরিবারকে সাপোর্ট করেছেন, পরিবারকে সামলেছেন, বাচ্চাদের বড় করেছেন, আর বাচ্চারা বড় হয়ে যাবার পর উনি তখন ফাউন্ডেশনের কাজ সামলেছেন পুরোপুরিভাবে। তাই আজ আমি মন থেকে সন্তুষ্ট যে প্রীতি দেবী এর ওপরেই সবচেয়ে বেশি কাজ করছেন। রোজ মোটামুটি 7-8 ঘন্টা ফাউন্ডেশনের কাজকর্ম উনি ব্যস্ত থাকেন। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে যথেষ্ট রকমের প্রফেশনালিজম আছে, আর সবাই প্রীতি দেবীর তত্ত্বাবধানে অনেক ডেভেলপমেন্টের কাজ করেছেন। আমি ওই ফাউন্ডেশনের কাজকর্ম দেখেছি গৌতম ভাই, আর সত্যি উনি খুব ভালো কাজ করছেন। কিন্তু ওনার সম্বন্ধে পড়তে গিয়ে জানতে পারি যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বিয়ে ঠিক হওয়ার আগে যখন প্রথমবার ওনার সাথে দেখা করেন তখন আপনি কিছুই বলেননি, চুপ ছিলেন। এমনিতেও রজতবাবু আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ, আর আমি প্রায় অশিক্ষিত, আর উনি ডক্টর, তাই স্বাভাবিকভাবেই একটু মিসম্যাচ তো ছিলই। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার এত বড় সাম্রাজ্য, আপনি খুবই ব্যস্ত থাকেন, এত ব্যস্ত শিডিউল আপনার, তাহলে আপনি নিজের পরিবারের জন্য সময় কি করে বার করেন, আর রিল্যাক্স করার জন্য সময় কি করে বার করেন? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমি আপনাকে বলতে চাই যে আমি সপ্তাহে 3 দিন আহমেদাবাদের বাইরে থাকি। যে 4 দিন আমি ঘরে থাকি তখন অফিসে একটু দেরি করে যাই, মোটামুটি 10:30 কি 11টার সময় যাই, কারণ রাত্রে আমার অফিস থেকে আসতে 11টা কি 12টা বেজে যায়। আমি সকালে 6:30টায় উঠে 1-1.5 ঘন্টা মোটামুটি যোগব্যায়াম আর কিছু এক্সারসাইজ করি। তারপরে 2 ঘন্টা আমি আমার নাতনির সাথে, বউ আর বাচ্চার সাথে খাবার টেবিলে বসে নানান কথাবার্তা বলি।
গাল গল্পও করি, খবরের কাগজ পড়ি। এই যে আমার দিনের 1-2 ঘন্টা আমি ওদের সাথে কাটাই। আর দ্বিতীয়ত আমি একটা নিয়ম বানিয়েছি যে যদি আমি অফিসেও থাকি তাহলে ওই লাঞ্চ টাইমে আমার পরিবারের সব সদস্য যেন ডাইনিং টেবিলে থাকে, যারা যারা অ্যাভেলেবল থাকতে পারে আর কি। তখন তাদের সাথে আরও কিছু কথাবার্তা হয়ে যায়। তো এইভাবেই আমি আমার পরিবারের সাথে যতটুকু আর সময় পাই এটাও কাটাই। বলুন, আপনি তাসও খেলেন। এটা একটু সিক্রেট। আমি রাতে বাড়ি ফিরে তারপরে প্রীতি দেবীর সাথে রামি পাপলু গেম খেলি, 8-10টা দান খেলি। তবে আমি বলবো যে বেশিরভাগ সময় ওই যেতে। স্যার, আপনি অনেক মানুষের রোল মডেল, তো আপনার যদি কেউ রোল মডেল থাকে আপনি আমাদের সাথে শেয়ার করুন। ধীরুভাই আম্বানি। আজ যদি দেখতে চাও তাহলে ওনাকেই আমি আমার রোল মডেল হিসেবে মানি। এর পেছনে কারণ হলো যে উনিও ওনার কার্যকালে যেভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে, সেই সময়ে ওনার ইকোনমি খুব একটা ভালো ছিল না, পরে সেটা ভালো হয়, তো সেই সময় আর যেভাবে উনি গোটা দেশকে পথ দেখিয়েছেন যে বড় ভাবনা চিন্তা কীভাবে করতে হয়, সেই পথে কীভাবে এগোতে হয়, তা দেখে আমি ভীষণভাবে প্রভাবিত। দেখুন, মুকেশ ভাই তারপরে ব্যবসা আরও বাড়িয়ে তুলেছেন, ভালো কথা, কিন্তু ফার্স্ট জেনারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, আর আমি ভালো করেই জানি যখন কারো কাছে টাকা নেই অথচ ভাবনা চিন্তা বড়, তখন সেই সাফল্য আপনাকে খুবই আকর্ষিত করে। এবং যেহেতু আমিও প্রথম জেনারেশনের এন্টারপ্রেনিয়র, তাই স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারি যে উনি দুর্দান্ত কাজ করেছেন। মুকেশ আম্বানির সাথে আপনার ভালো জুটি আছে, না বন্ধুত্ব আছে, না কম্পিটিশন আছে? না না, মুকেশ ভাই আমার ভীষণ রকম ভালো বন্ধু, আর আমি ওনাকেও খুব সম্মান করি। আর বলতেই হবে যেভাবে উনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নতুন পথ দেখিয়েছেন, জিওর মাধ্যমে, নতুন টেকনোলজির মাধ্যমে, রিটেলের মাধ্যমে, আর অবশ্যই ওনাদের চিরাচরিত যে ব্যবসা আছে পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফান্ডিং, যেভাবে উনি কাজ করেছেন, এতে দেশের উন্নতিতে ওনার যথেষ্ট বড় অবদান রয়ে যাচ্ছে। আপনি খুশি হন না যে আপনি ওনাকে পেছনে ফেলে দিয়েছেন? দেখুন রজত ভাই, আমি এইসব সংখ্যার মায়াজালে কখনো পড়িও নি। আর আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফাঁসাবার চেষ্টা করছি, কিন্তু আপনি ফাঁসছেনই না। এখন যেসব বড় বড় লোকেরা আপনার কাছে আসেন, আমি দেখেছি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার অফিসে এসেছিলেন, সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টার আপনার এখানে আসেন, তো এনাদের আপনি কি করে হ্যান্ডেল করেন? দেখুন আমি দেখি যে এনারা আডানি গ্রুপের হেডকোয়ার্টার্সে এসেছেন, সেটা কোনো বড় ব্যাপার নয়। ওনারা এই দেশে এসেছেন, আর ইন্ডিয়াকে কিভাবে দেখছেন সেটাই হলো আসল ব্যাপার। আর এই যে পরিবর্তন যা আমি দেখতে পাচ্ছি, এই যে আলাদা আলাদা প্রধানমন্ত্রী আর গণ্যমান্য ব্যক্তিরা আসেন, তাতে বোঝা যায় যে ওনারা ইন্ডিয়াকে যথেষ্ট সম্মানের চোখে দেখছেন। এটা কিন্তু সত্যিই বিশাল বড় একটি সন্তুষ্টি যে হ্যাঁ, এবার ওরা ইন্ডিয়াকে, ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি আর ইন্ডিয়ার মানে এখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের খুব গুরুত্বের সাথে দেখছেন। ওনারা আপনাকে আমন্ত্রণ জানায় ওনাদের ওখানে ব্যবসা করার জন্যে। ওনারা যারা দেশের হেড অব দ্য স্টেটস, তো ওনারা কি ভাবেন ইন্ডিয়ার সম্বন্ধে, নরেন্দ্র মোদী সম্বন্ধে? দেখুন, আমি দেখেছি যে নরেন্দ্রবাবুর বিশেষত্বটা কি, আর সেটা হলো যে আমাদের প্রবাসী নাগরিকদের কিভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, ব্যাপারটা এমন নয় যে ভারতীয় প্রবাসী নাগরিক যখন নরেন্দ্রবাবু প্রধানমন্ত্রী হয়েছেন তখনই ছিল। ওনারা অনেক আগে থেকে, অনেক বছর ধরে আছেন। অন্যান্য প্রধানমন্ত্রীদের তুলনায় উনি প্রথম এই প্রবাসীদের প্ল্যাটফর্মটাকে ঠিকভাবে ব্যবহার করার কথা ভাবেন, আর তাও বিশেষ কোনো সরকারি খরচা ছাড়াই। আপনি আমেরিকায় যান বা অন্য যে কোনো দেশে যান, প্রায় 50,000 লোক হয়তো জমায়েত হলো। বাইরের দেশে যখন এত বেশি লোক সংগঠিত হলো, এক জায়গায় সংঘবদ্ধ হলো, তো তখন সেই গোটা ব্যাপারটার সম্মান, গোটা ব্যাপারটার লাভও তিনি খুব আলাদাভাবে করেছেন আর কি। আর আজ এই গোটা ব্যাপারটার লাভ প্রতিটি নাগরিক, এমনকি ওখানকারও যারা ভারতীয় উৎসের নাগরিক, ওনারা লাভ পেয়েছেন। আজ আমি একটা জিনিস স্পষ্ট দেখছি যে ওখানকার লোকেরা ভারতীয়দের কতটা সম্মানের চোখে দেখছে। আর এই গোটা ব্যাপারেই
ওনার যা অবদান সেটা খুবই প্রশংসনীয়। আচ্ছা, আমাদের মধ্যে আজকের যিনি জাজ, বর্তমান প্রিন্সিপাল এসআরসিসির, এবার ইনি এত টাকা রোজগার করেছেন, ব্যবসার গুরুতত্ত্বও বলে দিয়েছেন, তো এনার পড়াশোনা শেষ হয়নি ফর্মালি, তো এসআরসিসিতে কি এনার অ্যাডমিশন হবে? 100%। যেদিন আপনি কমন এন্ট্রান্সে 100% আনতে পারবেন, 100% আপনি এসআরসিসিতে ভর্তি হতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনাকে কে কি পড়াবে স্যার, আপনার সম্বন্ধে তো আমরা ইনস্টিটিউশনে পড়াই।